আমি এই মুহূর্তে আছি ইস্তানবুলে এবং আজকের এই পর্বে তুরস্কের এই জনপ্রিয় শহরে কিছু পর্যটন আকর্ষণ ঘুরিয়ে দেখাচ্ছি। তুরস্ক আপনাদের দেখিয়েছি বারবার, তাও তুরস্ক নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। আজকের পর্বে কিছু ঘোরাফেরা আর জম্পেশ খাওয়া দাওয়ার আসর জমিয়ে আমরা এক পর্বে ইস্তানবুলের কিছু আকর্ষণ উপভোগ করব। প্রিয় দর্শক, 1453 সালে ফাতিহ সুলতান মেহমেদ প্রথমবারের মতন জয় করে ফেললেন কনস্টান্টিনোপল। দর্শক, আজকের এই ভিডিওর গল্পটা যেখান থেকে শুরু করছি, আমার পিছে বরাবর একটা বিশাল আকার প্রাচীর দেখতে পাচ্ছেন। এই প্রাচীর রোমান সাম্রাজ্যের ভিতকে টিকিয়ে রেখেছিল 1000 বছরের বেশি সময়, যে ভিতকে ভেঙে সুলতান মেহমেদ কিন্তু প্রবেশ করেছিলেন। দর্শক, আজকের গল্পটা আমি ঠিক এই ওয়ালের যেই অংশটা থেকে শুরু করছি। এই প্রাচীরের এই দেয়ালগুলো কিন্তু এক স্তরের না, রীতিমতন 3টা স্তরের দেয়াল ছিল কনস্টান্টিনোপলের। আমার চোখের সামনে বরাবর যে দরজাটাকে দেখতে পাচ্ছেন, এই গেটটার নাম ছিল গেট অফ সেন্ট রোমানোস, এবং এই গেট অফ সেন্ট রোমানোসের পাশে পরবর্তীকালে কনস্টান্টিনোপল জয় করার পরে এখানে কিন্তু টাঙানো আছে ইতিমধ্যে 29শে মে 1453 সালে ফাতিহ সুলতান মেহমেদের বাহিনী কনস্টান্টিনোপলের এ দেয়ালের একটা অংশকে ছেদ করে এখান থেকে ফাতিহ সুলতান মেহমেদের বাহিনীর একাংশ এই শহরের ভিতরে কিন্তু প্রবেশ করে গিয়েছিলেন। এবং দর্শক, পরবর্তীকালে এই গেটটার নামকে সেন্ট রোমানোস থেকে পাল্টে নাম দেওয়া হয়েছিল টপকাপি বা ক্যানন গেট, কারণ বিশাল একটা কামান দিয়ে কিন্তু এই গেটের একটা অংশ গুড়িয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে সুলতান মেহমেদ এখান থেকে তার বাহিনী সমেত ওই দূরে প্রায় 1.5 কিলোমিটার দূরে এখান থেকে আমি দেখতে পাচ্ছি ওপাশের একটা ফটক দিয়ে শহরে প্রবেশ করেছিলেন বিজয়ের বেশে। কি অসাধারণ একটা ইতিহাসের সাক্ষী হয়েছিল কনস্টান্টিনোপল। এককালের খ্রিস্টান শহর মুসলিম বাহিনীর হাতে পরাজিত হয়ে মুসলমান শহরে রূপান্তরিত হলো। এই তো কেটে গেছে 650 বছর, সেই না ইস্তানবুল জয় করলেন বিজয় সুলতান মেহমেদ। লোক মুখে সুলতান মুহাম্মদ আল ফাতিহ নামেও তার জনপ্রিয়তা আছে। কনস্টান্টিনোপলের সামুদ্রিক ও ভূমির প্রাচীর ছিল। ভূমিতে উত্তর দক্ষিণ বরাবর 5.5 কিলো 3 স্তরের দেয়াল ছিল এবং 200-র বেশি ওয়াচ টাওয়ার ছিল। এত কিছুর পরেও ওসমানী বাহিনীর কাছে রোমান সাম্রাজ্য হেরেছে। দর্শক, এই মুহূর্তে একটা ট্যাক্সি ধরে প্রাচীরের ভিন্ন আরেকটি গেটের দিকে যাচ্ছে। তবে তার আগে আসুন ছোট করে কিভাবে এবার ইস্তানবুল এসে পৌঁছালাম তা জেনে আসি। বরাবরের মতনই ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আপনাদেরকে আবারও জানাচ্ছি স্বাগতম। এই মুহূর্তে আমার প্রথম গন্তব্য হচ্ছে দুবাই। ঢাকা থেকে প্রায় 5 ঘন্টা 25 মিনিটের ফ্লাইট হচ্ছে দুবাই বরাবর, সেখানে 2 ঘন্টা ট্রানজিট, পরবর্তীতে ইস্তানবুল বরাবর আরেকটা 5 ঘন্টার কাছাকাছি ফ্লাইট। হাঁটি হাঁটি পাপা করে বেশ দুশ্চিন্তার রেশ মাথায় নিয়ে হাসি মুখে বিমানে উঠছে। কি ঘটেছে একটু পরেই বলছি। তো এই হচ্ছে আমার সিট, একদম সামনের সারিতে। দেখেন, অনেক জায়গা পেয়েছি। দর্শক, ইতোমধ্যে কিন্তু একটা ঘটনা ঘটে গেছে। আমি আমার দ্বিতীয় ফ্লাইটে বসে আপনাদের সাথে ক্যামেরায় কথা বলছি। ঢাকা থেকে যে ফ্লাইটটা দুবাই বরাবর ছিল, সেই ফ্লাইটটা যথেষ্ট পরিমাণে ডিলে করেছে। তার পাশাপাশি প্রচণ্ড দুশ্চিন্তায় ছিলাম আমার পরের ফ্লাইটটা কি ছুটে যায় কিনা। ওনারা ফ্লাইটের ভিতরে ভিডিও রেকর্ড করতে অথবা ব্লগ করার ব্যাপারে খুব একটা উদার ছিলেন না, তাই সেই ফ্লাইটে খুব একটা কথা বলার সুযোগ পাইনি। তবে ফ্লাইটে খুব আরাম করে সিটে বসেছিলাম, অনেক পা ছড়িয়ে বসেছিলাম আর কি। ইতিমধ্যে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে আছি। চমৎকার একটা বিকালের আমেজ। ঢাকা থেকে ইস্তানবুলগামী যে ফ্লাইটটা, সেটা কাটতে আমার ওয়ান ওয়ে খরচ পড়েছে বাংলাদেশি টাকায় প্রায় 62,000 টাকা। আমি ওয়ান ওয়ে কেটেছি কারণ সেখান থেকে আমি কিন্তু ইউরোপের দিকে যাব, ইউরো ট্যুর করে আমি আবার দেশে ফেরত আসবো। সব কিছু মিলেমিশে একটা লম্বা একটা পরিকল্পনা। এবার টার্কিশ এয়ারলাইন্সের টিকিট কাটেনি, দামে বেশ ফারাক ছিল, তাই একটু ট্রানজিট শোয়ে এমিরেটসে উঠেছি। ঢাকা থেকে ইস্তানবুল পৌঁছাতে প্রায় 12 ঘন্টা যাত্রা হচ্ছে। এমিরেটসের খাবার ছিল পর্যাপ্ত আর স্বাদে প্রশংসনীয়। জানলা থেকে যখন ইস্তানবুলের অগণিত বাতি দেখেছি, তখন সেখানে পৌঁছানোর আনন্দে হৃদয়টা মেতে উঠেছে। একবার ইস্তানবুল পৌঁছানোর পরে $60 আগাম কেটে রাখা এয়ারপোর্ট ট্রান্সফার ধরে
শহরের একদম কেন্দ্রের দিকে ছুটছি। সেখানে আমাদের 6 রাতের হোটেল বুক করে রাখা আছে। আর একটা জিনিস, পাসপোর্টে থাকা শেনজেন ভিসা ব্যবহার করে তুর্কির আগাম ই ভিসা নিয়ে এসেছি। তুর্কির ভিসা করাতে কিন্তু ফ্লাইট এক্সপার্টের সহায়তা নিতেই পারেন। প্রিয় দর্শক, কনস্ট্যান্টিনোপল জয়ের একটা চমৎকার ছবি আপনি আমি অনেকে চিনি। সেই ছবিটা হচ্ছে ফাতিহ সুলতান মেহমেদ কনস্ট্যান্টিনোপল জয় করার পরে একটা ফটক দিয়ে শেষমেশ শহরের ভিতরে প্রবেশ করছেন বিজয়ের বেশে। দর্শক, আমি এই মুহূর্তে যেই ফটকটার সামনে দাঁড়িয়ে আছি, এটাই হচ্ছে সেই ফটক যেখানে ঘোড়ার পিঠে চড়ে ফাতিহ সুলতান মেহমেদ ঠিক এখান দিয়ে কিন্তু কনস্ট্যান্টিনোপলের ভিতরে প্রবেশ করলেন। তারপর উনি কিন্তু চলে গিয়েছিলেন একদম আয়া সোফিয়া বরাবর। এই গেটটার নাম ছিল হচ্ছে গেট অফ চ্যারিসিয়াস, যেটা পরবর্তীকালে আদ্রিয়ানোপল গেট নামে কিন্তু নামকরণ করা হয়েছে। এই অংশটা হচ্ছে পুরো গেটের সর্বোচ্চ পয়েন্ট। এই জায়গাটাই কিন্তু জয় করাটা সবচেয়ে কঠিন ছিল, তাই সুলতান মেহমেদ একদম সর্বোচ্চ এই অংশটাকে জয় করে উনি নিশ্চিত করেছেন কনস্ট্যান্টিনোপলের পতন হচ্ছে এবং ওনার সেনাবাহিনীর বিজয় হচ্ছে। এটা নিশ্চিত করার পরে একমাত্র উনি এই ভেতরের দিকে প্রবেশ করেছেন। দেয়ালে থাকা প্রতিটি ইট সেকালের রক্তক্ষয়ী বিজয় স্মৃতি বহন করছে। উসমানীয়রা নিজেদের ক্ষমতাকালে বেশ কিছু সময় দেয়ালকে প্রতিরক্ষা কাজেও ব্যবহার করেছে। দর্শক, আপনাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। আকাশ থেকে গেটের দুপারের অনেক ভিডিও ধারণ করা সত্ত্বেও আমার ড্রোনটির আচমকা লেন্স ত্রুটির কারণে অনেকগুলো শট ঘোলা এবং অব্যবহারযোগ্য হয়ে পড়ে। তাই রোমান দেয়ালের উপস্থাপনা এবারের যাত্রায় সংক্ষিপ্ত করেছি। আমি এই মুহূর্তে মিহিরিমা সুলতান মসজিদের ভেতরে আছি। এই মসজিদের ভেতরটা দেখেছেন কি চমৎকার সুন্দর লাগছে। নিচ থেকে একদম ওপরের গম্বুজ পর্যন্ত 121 ফুট এর উচ্চতা আছে। সুলতান সোলেমানের কন্যা মিহিরিমা সুলতান, যাকে আমরা টেলিভিশন সিরিয়ালে পর্যন্ত দেখেছি, সেই মিহিরিমা সুলতানের আদেশে যে 2টা মসজিদ নির্মাণ করা হয়েছিল ইস্তানবুল শহরে, তার ভেতরে বড় মসজিদ হচ্ছে এটা। 1563 সালে এর নির্মাণ কাজ শুরু হয়েছিল যখন সুলতান সোলেমান জীবিত ছিলেন। সুলতান সোলেমান 1566 সালে 71 বছর বয়সে ইন্তেকাল করেছেন। আর এই মসজিদের নির্মাণ কাজ যখন শেষ হলো তখন 1570 সাল চলছে। জানিয়ে দিচ্ছি এটা কোথায়? এদির্নে কাপি অঞ্চলে। এদির্নে কাপি অঞ্চলে রয়ে গেছে এদির্নে কাপি ওয়াল, যে ওয়ালটাকে আমি ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়েছি। তো আপনারা চাইলে এখানে যদি বেড়াতে আসেন এই মসজিদটা ঘুরে যেতেই পারেন, খুবই ভালো লাগবে নিশ্চয়ই। দর্শক, ইস্তানবুল শহরের একদম প্রাণকেন্দ্রে বায়েজিদ স্কোয়ারে আমি এই মুহূর্তে এসেছি সেওস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। এই যে দেখেন সেওস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট বায়েজিদ স্কোয়ারের একদম মাঝামাঝি। ইস্কান্দার কাবাব, যেটা তুর্কিতে খুব চলে, এটা খাবো। তুর্কি লিরা পড়েছে 850। ইয়েস। সো ডু ইউ pour any butter on it or is it plain? Yes. Okay, so are you going to pour any butter or anything on it? It's ready. Oh, it's already included here? Okay. If you want extra, I bring for you. Yeah. Can I get some extra? Yes. এটার বিশেষত্ব হচ্ছে এটার মধ্যে আপনার যখন কাবাবটা বানায় ওরা একটু বাটার দিয়ে রাখে, বুঝছেন? যার জন্য হয় কি, বাটারের একটা ঘ্রাণ আসে, মানে আপনি সেই রকমের ঘ্রাণ, এবং মানে শুনতেই সেরকম লাগছে। দাঁড়ান একটু খেয়ে দেখি। আপনার সেই মজা, মানে মুখে দেওয়ার সাথে আমি বুঝাতে পারবো না এটা যে কি মজা লাগছে। রেস্টুরেন্টের ওনারা এটার সঙ্গে আবার থ্যাংক ইউ। রেস্টুরেন্টের ওনারা আবার এক্সট্রা সস, শিওর, থ্যাংক ইউ ভেরি মাচ। ওনারা আবার ইয়ে দিয়েছেন, অন দ্য হাউস কিছু জিনিসপত্র দিয়েছেন আর কি, ওই ব্লগার শুনে হয়তো পাঠিয়ে দিয়েছেন। 150 গ্রাম সরাসরি মাংস এখানে আছে, সাথে অতিরিক্ত এই যে দেখেন এগুলো হচ্ছে মনে একটু, এই যে দেখেন বাটার মেশানো, কেন করেছেন সসগুলা একটু বাটার মেশানো, তো ওরা অনেক সময় এগুলো আবার বাটার ছড়ায় দেয়, সেই মজা লাগে। তো আমি এখন একটু রুটি দিয়ে যদি খাই, হাতি চালাই দিই, ধরেন রুটি, এই যে ইস্কান্দার কাবাব, মানে এর থেকে সুখ আর যেন হইতে পারে না। আপনি যখন খাবার খাবেন, খাবার যখন মুখের ভিতরে গলে যেতে থাকবে, খুব ভালো। নে মামুন, শুরু কর।
কোনটা আগে নিবি, কাবাব আগে নিবি নাকি রুটি আগে? কাবাবটা আগে দিয়ে ট্রাই করে। নে নে, কাবাবটা মুখে দিয়ে দেখ, দিয়ে তোর অভিব্যক্তি বল মানুষকে। অভিব্যক্তি কি? অভিব্যক্তি তুই মুখে দেওয়ার পরে যেটা তুমি প্রকাশ করবে ওটাই অভিব্যক্তি। নাও, 8 daha gelecek. Uniyor. Kafam kaya. Sen de uniyor. কেমন? Tamam işte bak ilk 8 zaten çıktı mı? Çıktı şu an geliyor. মজা আসলে নাকি তুই জোর করে বলতেছিস? আমি তো ল্যাম্প কাশা হয় না, কিন্তু হ্যাঁ। এর মধ্যে কোনো স্মেল পাচ্ছি না। 16 হ্যাঁ। da yine kendi arasında oynayacak. স্মেল তো একটু আছে, নিয়ে দেখ, আর একটু নিয়ে দেখ। আমরা যেরকম অন্য জায়গায় টার্কিশ বা ইংল্যান্ডে যে টার্কিশ দেখি, হ্যাঁ হ্যাঁ, ওটা স্মেল আমি কোনোদিন ল্যাম্পে হাত দিই না। দই দিয়ে আপনার রুটি মাখায় মাখায় খাচ্ছে, হমুস জাতীয় কিছু দিয়েছেন, খেয়ে দেখি তো। একদম হমস। থ্যাংক ইউ। খাবারের সাথে আবার চা এসছে, ইনারা চাটা কমপ্লিমেন্টারি দিয়েছেন আর কি। চোদ্দোশো তেপ্পান্ন সালে ফাতিহ সুলতান মেহমেদ কনস্ট্যান্টিনোপলকে জয় করলেন এবং জয় করার পরপর আমার ঠিক এই পিছে থাকা বিশ্ববিখ্যাত অর্থোডক্স গ্রিক ব্যাসিলিকা আয়া সোফিয়াকে রূপান্তরিত করলেন একটি ওসমানীয় মসজিদে। সে মসজিদ 482 বছর টিকেছিল ওসমানীয় সাম্রাজ্যের আওতায়। পরবর্তীতে একে জাদুঘরে রূপান্তরিত করা হলো এবং 2020 সালে আয়া সোফিয়াকে আবারও কিন্তু মসজিদে রূপান্তর করে ফেলা হয়েছে। দীর্ঘ 487 বছর ধরে এই আয়া সোফিয়া মসজিদ হিসেবে ইস্তানবুলের মানচিত্রে রয়ে গেছে। প্রিয় দর্শক, আয়া সোফিয়া কিন্তু রীতিমতন 1000 বছর পুরানো একটা স্থাপনা। সর্বপ্রথম আয়া সোফিয়া নির্মাণ করা হয়েছিল 360 সালের দিকে। সে আয়া সোফিয়া টিকেছিল অল্প কিছুকাল, মাত্র 44 বছর। একটা বিদ্রোহের দরুন কিন্তু ভেঙে ফেলা হয়েছিল। পরবর্তীকালে যে দ্বিতীয় আয়া সোফিয়াকে নির্মাণ করা হলো, সে দ্বিতীয় আয়া সোফিয়া কিন্তু টিকেছিল রীতিমতন প্রায় 122 বছর। সম্রাট দ্বিতীয় থিওডোসাসের আমলে সেটা তৈরি করা হয়েছিল। পরবর্তীতে দ্বিতীয় আয়া সোফিয়া ধ্বংস হয়ে যাওয়ার পরে তৃতীয় যে আয়া সোফিয়া তৈরি করা হলো সম্রাট প্রথম জাস্টিনিয়ানের আমলে 537 সালে নির্মিত হয়ে দীর্ঘ প্রায় 1,500 বছর ধরে ইস্তানবুলের মানচিত্রে রয়ে গেছে এই বিশ্ববিখ্যাত স্থাপনা। দর্শক, আমি আপনাদেরকে এই চমৎকার সুন্দর আয়া সোফিয়ার ভেতরে বাইরে এর আগে অনেকবার দেখিয়েছি। চমৎকার একটা রোদেলা দিনে সুলতান আহমেদ চত্বরে আমাদের হেঁটে বেড়াতে খুব ভালো একটা অনুভূতি কাজ করছে। আসেন, আমি যেভাবে করে এই চত্বরে হেঁটে হেঁটে ঘুরে দেখছি, আমার সাথে আপনাদেরকে নিয়ে নিয়ে এই সুলতান আহমেদ চত্বরটা আমরা কিছুক্ষণ ঘুরে দেখি। সুলতান আহমেদ চত্বরটি ওসমানী সাম্রাজ্যের 14তম সুলতান প্রথম আহমেদের নামেই নামান্তরিত। আয়া সোফিয়ার মুখোমুখি মাত্র 300 মিটার দূরেই সুলতান আহমেদ মসজিদ। একে নীল মসজিদ বলেও ডাকা হয়ে থাকে। 1616 সালে এই 6টি মিনার সম্বলিত মসজিদ সাধারণ মানুষের জন্য খুলে দেয়া হয়। দর্শক, আপনাদেরকে মসজিদের ভেতরে আগেও দেখিয়েছি, তবে কখনো দেখায়নি সুলতান আহমেদের মাদ্রাসা এবং পরবর্তীতে ওনাদের পারিবারিক কবরস্থান। চলুন সে অংশটা দেখি। এখানে শায়িত আছেন সুলতান প্রথম আহমেদ, উনার বিখ্যাত স্ত্রী ওয়ালিদে কোসেম সুলতান, উনার সন্তান সুলতান দ্বিতীয় ওসমান, সুলতান চতুর্থ মুরাদ এবং রাজপরিবারের আরও অনেক সদস্য। পুরো ঘরটি 1617 থেকে 1619 সালে তৎকালীন স্থাপত্য শৈলীতে সাজানো হয়েছে। প্রধানমন্ত্রী ইব্রাহিম পাশার রাজপ্রাসাদ দেখুন। সুলতান সুলেমানের আমলে বাল্যসঙ্গী ইব্রাহিম পাশা প্রচণ্ড ক্ষমতার আসনে বসেছিলেন। তবে বিভিন্ন কারণে তিনি সুলতানের ক্ষোভ ও প্রতিহিংসার মুখোমুখি হন, যার কারণে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। জানা যায় ইব্রাহিম পাশার এই বিশাল প্রাসাদটিও সুলতানকে কিছুটা ক্ষুব্ধ করেছিল। প্রাসাদের বাইরের চত্বরটি সবুজের ছাওয়া প্রচণ্ড ঐতিহাসিক এলাকা। 2000 বছর আগে থেকেই এখানে ঘোড় দৌড় সহ নানা খেলা আয়োজিত হতো। রোমান সম্রাটরা লাখ মানুষের ধারণ ক্ষমতার গ্যালারি বানিয়ে এখানে উৎসব উপভোগ করতেন। ঠিক সেই গ্যালারির মধ্যে ছিল একটি ব্রোঞ্জের ফোয়ারা। মধ্যিখান থেকে পানি উঠে 3 মাথার সাপের মুখ থেকে সে পানি গড়িয়ে পড়ত।
আজ সাপের মাথাগুলো নেই, তবে ফোয়ারা দণ্ডটি এখনও আছে। ফোয়ারা থেকে একটু দূরেই দুই মাথায় দুটি উঁচু অবেলিস্ক আছে। তার ভিতর একটি সরাসরি মিশরের কর্নাক মন্দির থেকে সম্রাট দ্বিতীয় কনস্ট্যান্টিনাস আলেকজান্দ্রিয়ায় নিয়েছিলেন। পরবর্তীতে পুত্র থিওডোসাস একে কনস্ট্যান্টিনোপলে আনলেন। নাম হয়ে গেল থিওডোসাসের অবেলিস্ক। দণ্ডটির বয়স আছে ৩৫০০ বছর। মিশরের ফেরাউনদের ২৯টি এমন অবেলিস্কের ভেতর এটি একটি। খেয়াল করে দেখবেন, পুরনো এই সবগুলো নিদর্শনই বর্তমান ভূপৃষ্ঠ থেকে কয়েক ফুট নিচে। এর মূল কারণ হল ১০০০ বছর আগে ভূমির উপরিভাগ ওইখানটাই ছিল। এখন দেখছেন জার্মান ফাউন্টেন। তুর্কি জার্মানির বন্ধুত্বের নিদর্শন হিসেবে ১৮৯৮ সালে একে জার্মানিতে নির্মাণ করা হয়েছিল। এরপর ১৯০১ সালে ইস্তানবুলের সাধারণ মানুষের জন্য ব্যবহারযোগ্য করে তোলা হয়েছে। ৮টি কল থেকে সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছিল। চমৎকার। তুরস্কে এসে বাংলাদেশি কোনো রেস্তোরাঁ, চিন্তা করে দেখেন। আমি এই মুহূর্তে আসছি, এটাকে বলা হচ্ছে এশিয়া লাউঞ্জ। ঠিক আছে, দেখেন এশিয়া লাউঞ্জ ছাপানো আছে। আমার একজন পরিচিত বাংলাদেশি ভাই, ফারুক ভাই বলছি ওনাকে, উনি আমাকে আমন্ত্রণ করেছেন এবং ফারুক ভাই আমার পাশে বসে আছেন। ক্যামেরা একটু ধরো। আচ্ছা, আমি একটু লোকেশনটা বলে দিচ্ছি। আচ্ছা, ভাইয়াদেরই দোকান আর কি। লোকেশনটা হচ্ছে আপনার ফাতি মসজিদ। আপনার আকসারাই নামে একটা জনপ্রিয় স্টেশন আছে, এদিকে মেট্রো আছে, ট্রাম আছে। আকসারাই স্টেশন থেকে আমি যতটুকু শুনেছি মোটামুটি হাঁটা পথের দূরত্বে আছে। তাছাড়া এটা আপনি সুলতান আহমেদ থেকে আপনার আসতে খুব বেশি সময় লাগবে না। আপনি উবার ধরতে পারেন, ট্যাক্সি ধরতে পারেন, বাস রুট ধরে আসতে পারেন। অনেক বাংলাদেশিরা এখানে এসে ভিড়ছে। আমার চারপাশে আমি বাংলা ভাষার কথাটা শুনতে পাচ্ছি, ওনারা কিছু বাংলা গান পর্যন্ত ছেড়ে রেখেছেন। মজার ব্যাপার, দেখেন তুরস্কে এসে মাছ খাচ্ছি, চোপড়া মাছ বলছে এটাকে। হ্যাঁ, হচ্ছে চোপড়া মাছ। আমি যদি মাছটার দেখি, দেখেন খুব সহজে ভেঙে যাচ্ছে, তুলে নেই। আমি খাচ্ছি এবং খেয়ে স্বাদ বলবো। আসলে সত্যি বলতে ইস্তানবুলে আসলে আমরা সবসময় কাবাব থেকে শুরু করে ইস্তানবুলে যেগুলো খাওয়া দাওয়া সেগুলোর দিকে ব্যস্ত থাকি বেশি। জানিয়ে রাখছি খাবার নিতে নিতে যে এই খাবারগুলো যেগুলো আমরা নিলাম, বাংলাদেশিটাকে সব মিলে আপনি ৩০০০ টাকার ভিতরে ধরেন আমরা দুইজন এরকমের খাওয়া সারতে পারবো। তো দামটা কীভাবে হচ্ছে জানেন? ধরেন যে আপনার এই যে মাছটা আমি ধরবো, এখানে মনে হয় ৩০০-৩৫০ গ্রাম হবে, সর্বোচ্চ ৪০০ গ্রাম যেতে পারে। এই মাছটার দাম বাংলাদেশি টাকা আপনার ১১০০ টাকার কিছু বেশি হবে। তুর্কি লিরাতে ৩০০-র কিছু উপরে আছে। তারপরে আপনার গরু মাংস নিয়েছে। ঠিক আছে, এই গরু মাংসটা দেখেন রংটা কেমন হয়েছে। আমার আসলে মাছটার প্রতি আকর্ষণটা বেশি কাজ করছে। গরু মাংস ৩০০ লিরার উপরে দাম পড়ছে, ওই সে ১১০০ টাকার মতো। ডালগুলো আমরা ১৪০ করে ধরছি তুর্কি লিরাতে, ৫০০ টাকার কিছু আশেপাশে একটা দাম পড়ছে। সালাদ নিয়েছি আর কিছু জুস টুস এগুলো নিলে মোটামুটি ভালো আয়োজনই। তো পানি খেতে শুরু করি। হাত দিয়ে খাবো নাকি ভাই? এখানে কি হাত দিয়ে খায় লোকজন? আচ্ছা, হাত দিয়ে খাই, হাত দিয়েই খাই। চমৎকার। জিনিসটা হচ্ছে কি, দেশি কোন মাছের সাথে মিলতেছে আমি বলতে পারতেছি না, কিছু একটা মাছের সাথে স্বাদ মিলে। আর যেটা হচ্ছে আমি মুখে দিয়ে এটাও বুঝতে পারছি এটা একটা বিদেশি মাছ খাচ্ছি, তবে বিদেশি মাছকে দেশি মশলা দিয়ে রাঁধা হয়েছে, যেন একটা হাইব্রিড কম্বিনেশন, ভালোই লাগছে। আমি এটা আলাদা করে আপনাকে দেখালাম এই জন্য, বাংলাদেশিরা কিন্তু অনেকে এখানে আসেন। আজকাল তো ভিসা নিয়ে একটা সমস্যা থাকে, সবাই দেখা যায় যে ওই দেশ থেকে ভিসা নিয়ে আসতে পারে না। তো অনেকে হয় কি, ওই যে ইউরোপের ভিসা আছে, ইউকে ভিসা আছে, এরকম আমিও কিন্তু এভাবে ঢুকে তুর্কিতে আর কি। তো ওনারা দেখা যাচ্ছে যে ওই চলার পথে তুরস্কে ঢুকে অনেক সময় অনেক দিন করে থাকেন। তো এটা হতে পারে যে আপনি ইস্তানবুল শহরে এসে এরকম একটা বাংলাদেশি বা সাউথ এশিয়ান একটা রেস্টুরেন্টে ঢুকে খেতে পারেন। নামটা আবার জানিয়ে দিচ্ছি, এশিয়া লাউঞ্জ। গুগল ম্যাপে সার্চ করে দেওয়া হবে। তাদের আমেজটা ভালোই মনে হচ্ছে। দেখেন অবস্থা, একদম হাত দিয়ে মাখায় মাখায় খাচ্ছে, কি মজা লাগছে।
পরদিন সকাল সকাল সুলতান আহমেদ এলাকা থেকে হাঁটা ধরছে। মূলত চলছে সুলতান সুলেমান মসজিদ এলাকার দিকে। সেখানে যেতে ট্রাম ধরে কিছুটা এগিয়ে এরপর হেঁটে পাহাড়ে উঠব। প্রিয় দর্শক, ইস্তানবুলে বসফরাসের পাড়ে একটা নতুন চকচকে রোদেলা সকালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে একদম বসফরাসের পাড়ে, যেখান থেকে আমরা একের পর এক জাহাজ চলাচলের আওয়াজ শুনতে পাচ্ছি। আমার পাশ দিয়ে একদম প্রমত্তা সমুদ্র থেকে উঠে আসা দেখে মনে হচ্ছে যেন স্বপ্ন সুন্দর ইস্তানবুল নগরীর মাঝখান দিয়ে নীলচে যে জলপথ চলে গেছে। গোল্ডেন হর্নকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, পাশ দিয়ে বসফরাসকে দেখতে পাচ্ছি। যদিও বসফরাস খুব বেশি একটা প্রমত্তা না। আমার আশপাশ দিয়ে ইস্তানবুলের যে ঐতিহাসিক ইউরোপীয় সাইডটা খুব সুন্দর করে দেখা যাচ্ছে, আর এক পাশ দিয়ে এশিয়া সাইডটা খুব সুন্দর দেখতে পাচ্ছি। দর্শক, আমি এই মুহূর্তে যেখানটাতে এসে বসছি, একদম সকালে রোদের আলোটা মুখে এসে পড়েছে। আমার সঙ্গে অনেক বাংলাদেশি ভাইরা একসঙ্গে এসে বসেছেন। তার মধ্যে একজনকে আপনারা ইতিমধ্যে চিনেন, ফারুক ভাই। ফারুক ভাই রেস্তোরাঁতে আমরা গিয়েছি, আর এই মুহূর্তে ফারুক ভাই আমাকে নিয়ে আসছেন একটা জায়গায় যেখানে আরও কয়েকজন এসছেন। আমরা সবাই লুসিয়া লাউঞ্জে, সুলতান সুলেমানের নামের সঙ্গে জড়িত যে মসজিদ, সুলেমানিয়া মসজিদের পাশে একটা জায়গাতে আমরা নাস্তা সারতে বসছি। প্রিয় দর্শক, পুরো পৃথিবীতে তুর্কি ব্রেকফাস্ট কিন্তু এক হিসেবে জগৎ বিখ্যাত। আমি এর ব্যাপারে অনেক শুনেছি, কখনো একরকমই চেখে দেখার সুযোগ হয়নি। আজকে প্রথমবারের মতন একদম টার্কিশ ব্রেকফাস্ট দিয়ে আমাদের পুরো টেবিলটা ছেয়ে আছে। দেখেন, টার্কিশ ব্রেকফাস্ট আমরা করব, একসঙ্গে মিলেমিশে বাংলাদেশি ভাইদেরকে নিয়ে করব। একটা বিড়ালও আমাদের সঙ্গে হয়েছে। আসো আসো, তুমি আসবা, আমার কোলে আসবা। কি 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 মামুন, শুরু করো। কি আগে কি খাবি? এইটা হচ্ছে অরেঞ্জ জুস এসছে। দেখেন, অরেঞ্জ জুস, বসফরাসের ভিউ কি লাগছে। ওই দেখেন, ওই যে ওটা হচ্ছে সুলেমানিয়া মসজিদ দেখতে পাচ্ছি। প্রথমে শুরু করছে জুস দিয়ে। দেখেন, অনেক পদের রুটি এসছে, বিভিন্ন পদের আইটেম এসছে, চিজ দিয়ে ভর্তি, ডিমের আইটেম আছে, ফ্রেঞ্চ ফ্রাইজ এসছে, ছোটো ছোটো ডেজার্ট ধাঁচের কিছু আইটেম এসছে, ফল ফ্রুটস, এটা সেটা সব কিছু মিলেমিশে একদম একটা সত্যিকার অর্থে টার্কিশ ব্রেকফাস্ট আমরা করছি। তুর্কিরা খুব চিজ খেতে পছন্দ করে, বুঝছেন। তার আজ পর্যন্ত আমার ব্রেকফাস্ট খাওয়া, আমার মনে হচ্ছে আরবে এবার বাহরাইনের দিকে খুব চমৎকার একটা ব্রেকফাস্ট করেছিলাম, খুব ভালো মতন মনে পড়ে আর কি। তুর্কিতে এর আগের বারে যে আমরা ট্যুরগুলো করেছিলাম, প্রতিটা হোটেলের সাথে নাস্তাগুলো অসাধারণ ছিল। আর আপনার সুইজারল্যান্ডের ইন্টারলকেনে, যেখানে আমি আমার আব্বা আম্মাকে নিয়েছিলাম, ওখানকার নাস্তাটা অসাধারণ ছিল। এই কয়েকটা জায়গাতে আমি নাস্তা খেয়ে খুব মজা পেয়েছি এ পর্যন্ত। চলে আসেন, আপনারা উঠেন, ট্যাক্সি দিয়ে ট্রামটি চলে সমস্যা। আমি আশেপাশে আসছি তো, এটা আমারও গরম হয়। সমস্যা হচ্ছে, কারণটা হচ্ছে খাবারের পরে আসবে চা, টার্কিশ টি। সকালের রোদটা সেই ভালো লাগছে, যদিও এখনও সকাল আর নেই। আমরা এখানে বসছি বেশ কিছুক্ষণ, বসতে বসতে আপনার একটা হালকা দুপুর দুপুর ভাব চলে এসছে। এখন 12:15 বাজছে, না সরি 11:30 বাজছে আসলে। টার্কিশ টি আপনার দেখেন, এই যে এরকম পাত্রে আসে, খুব লাইট। তবে অনেক সময় টার্কিশ টি যদি যে পাত্রে জমা থাকে না, তখন দেখা যায় যে কোনো চায়ের মতন একটা তিতা তিতা ভাবও চলে আসে। এর আগে আমি কোথাও কোথাও খেয়েছি, একটু অপেক্ষা করেছি বেশি, তিতা হয়ে গেছিলো। স্বাদ ভালো। দর্শক, আমি এখান থেকে আপনার বসফরাসের পাশাপাশি ওইদিকে আপনার তপকাপি প্রাসাদকেও দেখতে পাচ্ছি। ওই সামনে পাহাড়ের গা ঘেঁষে কিন্তু তপকাপি প্রাসাদ চমৎকারভাবে ফুটে উঠছে। একদম বিশাল আকৃতির একটা মসজিদ দেখতে পাওয়া যাচ্ছে। এই মসজিদটাই হচ্ছে চামলিচা মসজিদ আর কি, খুব ভালো লাগছে। আসেন দর্শক, আপনাদেরকে একটু সুলেমানিয়া মসজিদ ঘুরে দেখাই। ইস্তানবুলে আমি এসেছি বারবার, তবে সুলতান সুলেমানের মসজিদে এই আমার প্রথম সফর। এখন আমরা বাইরেটা ঘুরে দেখছি। ভাবা যায় ওসমানী সাম্রাজ্যের 10ম ও সবচেয়ে সফল সুলতান
কি অনবদ্য শিল্পকর্মই না দাঁড় করিয়েছিলেন। সুলেমানিয়া মসজিদ 1550 সালে নির্মাণ শুরু হয়ে 1557 সালে সাধারণ মানুষের জন্য খুলে দেয়া হয়। 7 পাহাড়ের উপর দাঁড়িয়ে মূল ইস্তানবুল শহর, তার ভেতর শহরের 3য় পাহাড়ের উপর দাঁড় করানো হয়েছিল এই বিশাল মসজিদকে। মসজিদের মিনার সংখ্যা 4টি, সর্বোচ্চ উচ্চতা 250 ফুট। মসজিদ কমপ্লেক্সে মূল মসজিদ বাদেও ছিল 4টি মাদ্রাসা, একটি মক্তব, একটি হাসপাতাল ও চিকিৎসা শিক্ষা কেন্দ্র, একটি হাদিস শিক্ষা কেন্দ্র, একটি সরাইঘর, হামাম এবং বড় একটি কবরস্থান। ওসমানী অনেক মসজিদেই এই ধরনের কমপ্লেক্স করা হতো, যে কমপ্লেক্সের দোকানপাট ও বাণিজ্যিক নানান কর্মসূচি থেকে মসজিদের নানান খরচ ওঠানো হতো। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে সুলেমানিয়া মসজিদের ভেতরে অবস্থান করছি। এই মসজিদটা বিশাল। আমি সর্বপ্রথম এই মসজিদে বেড়াতে এসেছি। একদম এই মসজিদের কেন্দ্রে নিচ থেকে ওপরে গম্বুজ বরাবর যে বিশাল উচ্চতা দেখতে পাচ্ছি, 174 ফুট পর্যন্ত উঠে গেছে এই সুবিশাল মসজিদ। এবং আমার নিচ থেকে যে গম্বুজটা দেখতে পাচ্ছি, এই গম্বুজটার কিন্তু প্রায় 85 ফুটের কাছাকাছি এর ব্যাপ্তি আছে। বিশাল গম্বুজ এবং চমৎকার স্থাপত্য রীতি দ্বারা সজ্জিত বিশাল মসজিদ, যেখানে আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক আলো প্রবেশ করছে। সুলতান সুলেমানের আমলে যিনি চিফ আর্কিটেক্ট হিসেবে দায়িত্বে নিয়োজিত ছিলেন, নাম ছিল মিমার সিনান। সে মিমার সিনানই আসলে এই মসজিদের নকশা প্রণয়ন করেছিলেন। মিমার সিনান এই দায়িত্বে নিয়োজিত হবার 12 বছর পরেই কিন্তু আদেশ পেলেন সুলতান সুলেমানের কাছ থেকে এই মসজিদ নির্মাণ শুরু করার। প্রিয় দর্শক, সুলতানদের একটা নিয়ম ছিল, ওসমানী সুলতানদের কথা বলছি। ওনারা সাধারণত বিভিন্ন যুদ্ধ জয় করতেন, সেই যুদ্ধ জয়ের রসদগুলোকে নিয়ে আসতেন এবং সেসব রসদগুলোকে ব্যবহার করতেন। তার একটা একাংশ জুড়ে কিন্তু মসজিদ নির্মাণ করা হতো এবং আরও অনেক সামাজিক এটা সেটা দালানকোঠা নির্মাণ করা হয়ে থাকতো। সুলতান সুলেমান তার পুরো জীবনে 13টা যুদ্ধের ক্যাম্পেইন রচনা করেছেন। তার ভেতরে অনেকগুলো যুদ্ধ কিন্তু তিনি জিতেছেন এবং 11টা যুদ্ধ পরিচালনা করার পরেই কিন্তু তিনি এই মসজিদ নির্মাণের আদেশ দেন শহরের একটা পাহাড়ের উপরে। মসজিদটা ঠিক যেখানটাতে আছে, এখানে একটা সময় শহরের পুরানো প্রাসাদ অঞ্চলটা ছিল, অর্থাৎ টপকাপি প্রাসাদ হয়ে গেল নতুন প্রাসাদ। এবং তার আগে যে পুরানো প্রাসাদটা ছিল, যে প্রাসাদে সুলতান সুলেমান হুররেম সুলতান সহ বাকিদেরকে নিয়ে বসবাস করতেন, সুলতান সুলেমানের সঙ্গে হুররেম হাতুনের সেখানে দেখা হয়েছিল। পরবর্তীতে সেই হুররেম হাতুনই কিন্তু সুলতান সুলেমানকে সন্তান দান করলেন এবং আস্তে আস্তে বিভিন্ন ঘটনা প্রবাহের আওতায় হুররেম সুলতান কিন্তু সুলতানায় পরিণত হয়ে গেলেন। সেগুলো ভিন্ন গল্প, সে গল্পে আমি এখানে যাচ্ছি না। তো সেই পুরানো প্রাসাদটা আসলে এই অঞ্চল জুড়ে ছিল এবং পুরানো প্রাসাদের অনেকাংশ কিন্তু ভাঙতে হয়েছিল এই মসজিদটাকে তৈরি করে নেওয়ার জন্য। সুলতান সুলেমান ওসমানী সাম্রাজ্যে সর্বোচ্চ সময় ক্ষমতায় থাকা সুলতান, 46 বছর তার রাজত্ব ছিল। যাই হোক দর্শক, আমরা এই মসজিদ সম্পর্কে অনেক অনেক তথ্য জানবো। ইতিমধ্যে আমি এখানে জোহরের নামাজটা আদায় করলাম, খুবই ভালো একটা অনুভূতি কাজ করছে। আসেন আমরা ঘুরে ঘুরে মসজিদটাকে দেখতে থাকি। মসজিদের ধারণ ক্ষমতা 3000, তবে চারপাশের বিশাল কমপ্লেক্স জুড়ে মানুষ জড়ো হতে পারে নিশ্চিত অনেক বেশি। সুলেমানিয়া মসজিদ শহরে ওসমানীয় যে কোনো শাসকের নির্দেশে তৈরি সবচেয়ে বড় মসজিদ। তবে রোমানদের হাতে তৈরি আয়া সোফিয়া এই মসজিদের চেয়ে কিছুটা বড়। সুলেমানিয়া মসজিদের সাজসজ্জায় কোনো সোনাদানা বা গুরুত্বপূর্ণ রত্নমোহর ব্যবহার করা হয়নি, তবে ক্যালিগ্রাফি ও পেইন্টিং দিয়ে সাজানো হয়েছিল। আজ পুরানো পেইন্টিং ও সাজসজ্জার অস্তিত্ব নেই, অনেকটা সাদামাটা রূপে মসজিদকে এখনকার সময় দেখতে পাওয়া যায়। ধারণা করা হয় প্রথম দিকে নীল রঙের সাজসজ্জায় সাজানো হয়েছিল পুরো মসজিদের ভেতরের অংশটিকে। এখনও দেয়ালে নীলচে ইজনিক টাইলসের দেখা পাওয়া যায় এবং ওপরের দিকে তাকালে সে উমাইয়া খিলাফতের আমল থেকে চলে আসা ইসলামী স্থাপত্য রীতির অংশ, মুকান্নাস সজ্জিত অংশও দেখা যায়। এই মসজিদ নির্মাণ করার সময় এর মূল স্থপতি একটা অসাধারণ রকমের কারসাজি করেছিলেন।
অনেকে হয়তো শুধুমাত্র এই মসজিদে আসলে এর বিশালতা এবং এর সৌন্দর্য দেখে মুগ্ধ হন, তবে এর ভেতরে বাতাস নিয়ে এমনভাবে খেলা হয়েছিল যার সম্পর্কে খুব কম মানুষই জানেন। দর্শক, মিমার সিনান এমনভাবে মসজিদটাকে তৈরি করলেন যে এখানে বিভিন্ন ফাঁক দিয়ে যে বাতাসটা ঢুকতো, বাতাসটা ঢুকে একটা ঘুরপাক খেত। এখানে যে তেলের বাতিগুলো জ্বলতো, আগুন জ্বালানো হতো, সেখান থেকে ছোট ছোট যে কালিগুলো হতো, তাই না, আগুন যখন জ্বলে তখন কিন্তু একটু আগুনের সঙ্গে কিছু কালি পর্যন্ত তৈরি হয় আর কি। ওই সে ময়লাগুলো, সে কালিগুলো বাতাস এসে এগুলোকে উড়িয়ে নিয়ে যেত এবং এই কালিগুলো ঘুরপাক খেত, ওপরের দিকে ঘুরতে থাকতো। ঘুরে ঘুরে এমনভাবে একটা চ্যানেলিং করা হতো যেটা একদম পিছের দিকে একটা কামরা আছে, সে পিছের কামরায় সাধারণের প্রবেশ একদম নিষিদ্ধ, এমনকি অনেক বছর পর পর সে কামরা খোলা হয়ে থাকে। তো এটা ঘুরতে ঘুরতে পিছের ওই কামরায় কোনো না কোনোভাবে সে কালিগুলো গিয়ে জমা হতো, এগুলো কালি গিয়ে জমতো এবং সেসব কালিকে প্রক্রিয়াজাত করে ওনারা সেগুলো দিয়ে ব্যবহার করে কিন্তু বই লিখতেন। ওসমানী অনেক কিতাব রচনা করা হয়েছে ঠিক এই সুলাইমানিয়া মসজিদের এই যে কালিগুলো যেসব উড়ে উড়ে সেখানে গিয়ে জমা হয়েছে সেসব প্রক্রিয়াজাত করার মাধ্যমে। অসাধারণ একটা কারসাজি ছিল, চমৎকার একটা ব্যাপার ছিল। দর্শক, মাত্র বেরিয়ে আসলাম সুলাইমানিয়া মসজিদের বাইরের প্রাঙ্গণটাতে। কেমন লাগতেছে? অনেক ভালো। ভালো না? খুবই ভালো, একটা মিষ্টি রোদ উঠেছে চারপাশে পুরা। এই পাশ, ও এই পাশে একটা কবরস্থানের মতন লাগছে। প্রিয় দর্শক, আমার কাছে মনে হচ্ছে এটা হচ্ছে সেই কবরস্থান যেখানে সুলতান সুলাইমান সহ হুররেম সুলতান তাদের যে পুরো পরিবারের যে সমাধিস্থলটা সেটা হয়তো এখানে হয়ে থাকবে। তো আমি সেই জায়গাটা আপনাদেরকে অবশ্যই দেখাচ্ছি, তবে তার আগে অন্য একটা জায়গা দেখাই নিচ্ছে। এই মুহূর্তে একটা চমৎকার বাতাস বইছে, একদম নীল আকাশের নিচে একটা রোদেরা আমেজ, এখানে একটা ঠান্ডা বাতাস, খুবই ভালো একটা অনুভূতি কাজ করছে। সুলতান সুলাইমানের আদেশে যে মসজিদ তৈরি করা হয়েছিল সেই মসজিদটা পাহাড়ের উপরে তৈরি ছিল, যার জন্য এখান থেকে পুরো শহরের চমৎকার সুন্দর দৃশ্য ভেসে উঠছে বলে আমরা দেখতে পাচ্ছি। ওই যে বসফরাস, গোল্ডেন হর্ন, গ্যারাতা টাওয়ার সহ অনেক কিছু আমার চোখের সামনে দিয়ে স্পষ্ট ভেসে উঠছে। এবং ঠিক এই পাশ দিয়ে এই দেখেন সুলাইমানিয়া মসজিদ। আসেন আমরা সামনে বরাবর যাই, দেখি সেই কবরস্থান কেমন লাগে। মামুন, সাধারণত কবরস্থানে ঢুকলে আমরা প্রথম কি বলি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আমরা সেটাই বলবো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে কবরস্থানে প্রবেশ করে ফেলেছি। আমার আশপাশ দিয়ে অনেক যেটা বোঝা যাচ্ছে রাজ পরিবারের সদস্যদের অথবা গুরুত্বপূর্ণ কর্মচারীদের এখানে কবর হয়ে থাকারই কথা। নিশ্চিত এখানে একটা অংশ আছে যেখানে সুলতান সুলাইমান এবং হুররেম সুলতানকে দাফন করে রাখা আছে। আসলে ইসলামী সংস্কৃতিতে মনে হয় বাঁধানো কবর করাটা খুব একটা ভালো কোনো প্রথা হিসেবে ধরা হয় না। আমি এই ব্যাপারে আমার ধারণাটা খুব বেশি নেই। আমি যেটুকু জানি যে আসলে একটা মানুষ যখন মারা যায় তখন তাকে ওই জগতে পাঠিয়ে দিতে হয়, মানে আর তাকে আলাদা করে নিশানা করে মনে রাখার হয়তো খুব একটা প্রয়োজন নেই। এই বিষয়ে হয়তো অনেক বিতর্ক থাকতে পারে, আমি এরকম কিছু শুনেছি আর কি। যাই হোক দর্শক, আসেন আমরা এই কমপ্লেক্সটা একটু ঘুরে ঘুরে দেখি। এই যে লেখা আছে দ্য টম্ব অফ হুররেম সুলতান, এখানে হুররেম সুলতান সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে এবং ওনার সমাধিস্থল সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে। আমার কাছে মনে হচ্ছে ওনার কবরস্থানটা এই পাশে হবার কথা। দেখেন কি লিখেছে, আফটার হার ডেথ Kanuni Sultan Suleiman ordered for construction of a tomb with impressive building size, with its pent roofed entrance and octagonal body plan. আচ্ছা, এখানে আরো অনেক কিছু সম্পর্কে লেখা আছে, হুররেম সুলতান সম্পর্কে কিছু তথ্য লেখা আছে আমরা দেখতে পাচ্ছি। চল মামুন যাই, জুতা খুলে প্রবেশ করতে হবে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এখানে শুয়ে আছেন হুররেম সুলতান, হাসেকি হুররেম সুলতান, যিনি প্রচণ্ড ক্ষমতাশালী হয়েছিলেন। হুররেম সুলতানের কবরস্থান থেকে বের হলে আর একটা এরকম বাঁধানো কবরস্থান চোখে পড়ে, যেটার ভবনটা আর একটু বিলাসবহুল বেশি মনে হচ্ছে। আমার ধারণা মতে এটাই সুলতান সুলাইমান খানের সর্বশেষ রেস্টিং প্লেস আর কি। এইখানটাতে লেখা আছে দেখেন,
কানুনি সুলতান সুলেমান খান তুর্বেসি। এপাশে তুর্কি ভাষায় লেখা আছে, এপাশটাতে ইংরেজি ভাষায় ওনার সম্পর্কে লেখা আছে। কানুনি সুলতান সুলেমান tomb, which is one of the greatest buildings in the horizontally growing Suleymaniye complex burial area, is a building of architect Sinan and made of face stone and has an octagonal body plan. ফেস স্টোন দিয়ে তৈরি এবং অক্টাগোনাল বডি প্ল্যান বলা হচ্ছে এই ভবনটার। আসেন আমরা একটু ভেতরের দিকে যাই। সুলতান সুলেমান, যাকে ওসমানীয় সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ সুলতানদের একজন ধরা হয়ে থাকে, উনার কবরস্থানে এখন ঢুকবো। বরাবরের মতনই জুতা খুলে নিচ্ছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ইয়া হাজার কুবর। দর্শক, আমার সামনে দেখতে পাচ্ছি কানুনি সুলতান সুলেমান, যিনি ওসমানী সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ সুলতানদের একজন ছিলেন। উনি এবং ওনার পরিবারের কিছু সদস্যদেরকে এখানে দাফন করে রাখা আছে। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এ ব্যাপারে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ইতিমধ্যে মনে করিয়ে দিয়েছেন। আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে থাকি, জীবনের এই চরম সত্যটাকে আমরা কোরআন শরীফের আয়াতের মাধ্যমেও কিন্তু জানতে পারি। প্রিয় দর্শক, আপনি জাহান বাদশাহ হয়ে থাকেন, আমার মতন একজন সামাজিক গণমাধ্যম কর্মী হন বা যে কোনো পেশা পদবি থেকে আসেন, আপনাকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার চারপাশ দিয়ে অনেক বাঁধানো কবর দেখতে পাচ্ছি, প্রত্যেকটা মানুষেরই নাম খোদাই করে রাখা আছে বলে দেখতে পাচ্ছি এবং মনে হচ্ছে, এবং তাদের ভিতরে কাউকে কাউকে পদবি হিসেবে অথবা সামাজিক স্ট্যাটাস হিসেবে এনারা কেউ কেউ নগণ্য ছিলেন বলে তাদেরকে একটু ছোটো ভাই বাধাই করা হয়েছে, এবং কাউকে কাউকে একজন জাহান বাদশার রূপে কিন্তু বাধাই করে বিশাল বড় করে এখানে স্থাপনা তৈরি করে কিন্তু মনে করিয়ে রাখা হয়েছে। তবে সকল কবরই আমাদেরকে একটা চরম সত্য কথা মনে করিয়ে দিচ্ছে, ইনাদের পর্ব পৃথিবীতে শেষ হয়ে গিয়েছে। যাই হোক, আমরা এখানে কিছুক্ষণ হেঁটে হেঁটে দেখছি, পরবর্তীতে আমরা ভিন্ন কোনো দিকে বেরিয়ে যাচ্ছি। দর্শক, এই মুহূর্তে এমিননু অঞ্চলটা ধরে হাঁটছে। এখানে প্রচুর মানুষের আনাগোনা, বিভিন্ন দোকানপাটে মানুষজন দাঁড়িয়ে দাঁড়িয়ে কেনাকাটা করছে, খাওয়া দাওয়া পর্যন্ত করছে। আমার পাশ দিয়ে মূল সড়ক, গাড়ি ঘোড়া চলছে। আমার মূল উদ্দেশ্য হচ্ছে সামনে একটা ফেরি স্টেশনে যাব, সেখান থেকে আমরা এশিয়ান সাইডে যাওয়ার জন্য ফেরি খুঁজছি। এই মসজিদটা এর আগে আমি আপনাদেরকে একটা পর্বে দেখিয়েছি, ইয়েনি জামি। এই মসজিদের ভিতরে আমি আপনাদেরকে এর আগে ঢাকা থেকে ইস্তানবুল পর্বে নিয়ে গিয়েছিলাম, 2023 সালের কথা বলছি। এখানে দেখেন গাড়ি পার্কিং করে করে রাখা আছে, মানুষজন এখানে চমৎকার সুন্দর রোদের আলো পোহাচ্ছে, এইখানে বসে আছে কত কত মানুষ। আন্ডারপাস দিয়ে পার হয়ে যাই। মাত্র ফেরি টার্মিনালে ঢুকলাম, ভেতরে ভিড় দেখেন। এখানে ফেরি টার্মিনাল অনেকগুলো আছে, কোনোটা উস্কুদার লাইন, কোনোটা আরেকটা লাইন, আমরা এসেছি কাদিকয় লাইন। আপনাকে কিন্তু কোন লাইনে আপনি যাচ্ছেন সেই অনুযায়ী আপনাকে ফেরি টার্মিনাল আলাদা আলাদা করা আছে, সেভাবে করে আপনাকে ঢুকতে হবে। এদিকে দেখেন মানুষের ভিড় দেখেন। আমাদের পরের ফেরি 4:55-তে, আর এই মুহূর্তে বাজছে 4:43। হাতের 12 মিনিট সময় আছে, দেখি একদম সময় মতন আসে কিনা। ফেরি একদম সময় মতো নিয়ে এসছে। প্রচুর মানুষ বড়ই ফেরিতে ঢোকার জন্য ভিড় করছে।
আমরা একদম ওপর তলায় যেতে চাই। Bence olabilir. এগুলো ফেরি 3 তলা দেখছি। আমরা একদম নিচতলা দিয়ে প্রবেশ করলাম, দোতলা পার করে দোতলাটা ভালোই লাগছিল দেখতে, তবে সবচেয়ে ভালো লাগবে হচ্ছে রোদ পোহাতে ছাদের দিকে। দর্শক এই মুহূর্তে চলে এসেছি ছাদে। এই দেখেন ছাদের অঞ্চল, এখানে ছাউনি দেওয়া আছে। আমরা মোটামুটি পুরোটা সময় হেঁটে হেঁটে বাতাস খেতে খেতে সময়টা পার করব। এখান থেকে যদি দেখাই কি কি দেখা যাচ্ছে, ওই সোজা বরাবর চামলিচা মসজিদ, ওই চোখের সামনে বরাবর গ্যালাতা টাওয়ারকে দেখতে পাচ্ছে। দূরে কোথাও গ্যালাতা পোর্ট নামের একটা অসাধারণ জায়গা করেছে, এবং ওইদিকে আস্তে আস্তে আপনি কাবাতাস ফেরি স্টেশনের দিকে চলে যাবেন। চাইলে ওই যে চোখের সামনে যে ব্রিজটা আছে, এই ব্রিজ দিয়ে কিন্তু আপনি এপাশ থেকে ইউরোপ থেকে পার করে এশিয়ার দিকে চলে যেতে পারেন। আমরা যাচ্ছি এশিয়া বরাবর। ফেরি ছাড়ার কথা 4:55-তে, এই মুহূর্তে বাজছে 4:56, তখনই কিন্তু ফেরি ছেড়ে দিচ্ছে। পাশে দুজন বন্ধু জুটিয়েছি, ওরা আমার ভাষা বুঝছে না, আমি ওদের ভাষা বুঝছি না। Where are you guys from? Kazakhstan. Kazakhstan? Yeah. Enjoying Istanbul? Yeah, we're studying in Istanbul. You're studying? So you must have enjoyed a lot already. Right. তো দর্শক এই মুহূর্তে আমাদের ফেরি রাইডটা শুরু হয়ে গেছে। চমৎকার সুন্দর একটা দৃশ্য দেখতে দেখতে আমরা সামনে বরাবর এগিয়ে চলছি। এমিননু থেকে কাদিকয় পর্যন্ত প্রায় 20 মিনিটের ফেরি যাত্রা। বসফরাস প্রণালীর শেষের ভাগ থেকে জলপথ মারমারা সাগরে গিয়ে মিলেছে। এই মিশ্র জলধারার নীল লহরী ছুঁয়ে আমাদের ফেরি ইস্তানবুলের এশিয়া অঞ্চলের দিকে ছুটছে। শহর হিসেবে ইস্তানবুলের অর্ধেক ইউরোপে, আর এক অর্ধেক এশিয়ায়, তবে জনসংখ্যার 65% থাকে ইউরোপীয় পারে। দুপাশের মাঝে ছেদ করে গেছে 31 কিলো লম্বা বসফরাস প্রণালী। আমরা মনোমুগ্ধকর এক জলপথ ধরে বাতাস খেতে খেতে ও পাড়ের দিকে যাচ্ছি। কাদিকয়তে এসে পৌঁছালাম। ওই যে পিছে ফেরি থেকে বের হয়ে আসছি। এখানে দেখার মতন যেটুকু আমি জানি আছে হচ্ছে বাজার অঞ্চল, কাদিকয় চার্সিসি, আমি জানি না উচ্চারণ সঠিক হচ্ছে কিনা। আর এখান থেকে আমরা চাইলে হেঁটে মোডা নামে একটা চমৎকার জায়গায় যেতে পারবো। মোডা অঞ্চলটা আপনার ইস্তানবুলের দৃশ্যপট দেখার জন্য ভালো জায়গা। আমরা চেষ্টা করব কাদিকয়টা ঘুরে মোডার দিকে যেতে। এখন একটা বিকালের আমেজ, আমরা চাইবো মোডার দিকে হয়তো সানসেটটা দেখতে। এদিকটা একটু অগোছালো মনে হচ্ছে। দর্শক বাজারে একটু হাঁটা ধরতেই খাবার নিয়ে বসে গেছি। এখানে অনেক দোকানপাট দেখছি, ডেজার্ট বিক্রি করছে, দেখতে খুব ভালো লাগছিল। যেটা নিয়েছি 190 পড়ছে। তো আমি মামুন দুইজন খাবো, আপনার দুইজন খাওয়ার মতন নিয়ে নিয়েছি। আগে আমি চেখে দেখি কেমন। বেশ মজা। রেড ভেলভেটের সঙ্গে স্বাদ মিলছে, তবে এটা রেড ভেলভেট না। কাদিকয় বাজার অঞ্চল ধরে হেঁটেই শুধু পার হচ্ছে। আমার গন্তব্য মোডা। শুনেছি ইউরোপীয় পারের থেকে এদিকে কেনাকাটার খরচ একটু কমে, পরিবেশ কিন্তু জমজমাটি লাগছে। ধরুন ফেরি স্টেশনের কাছাকাছি কাদিকয় অথবা উস্কুদারে কম খরচে হোটেল নিলেন, ইউরোপীয় পারে যাতায়াত করতে তেমন সমস্যা হবে না। ফেরি এবং মেট্রোর সংযোগ আছে, তবে বাজেটে কুলালে ইউরোপীয় পারের জুড়ি নেই। এখন আমি এমন একটা জায়গায় এসে পৌঁছে গেছি যার ব্যাপারে আন্তর্জাতিক পর্যটকরা খুবই কম জানে। এই জায়গাটার নাম হচ্ছে মোডা। এশিয়ান সাইডে আপনি যদি একদম নিচের দিকে নেমে আসতে থাকেন, ওই যে যেখানে গিয়ে নেমেছিলাম কাদিকয় থেকে একটু নিচের ভাগে হাঁটা ধরতে হবে। প্রায় 25 মিনিটের আশেপাশে যদি আপনি হাঁটেন তাহলে আপনি এখানে এসে পৌঁছে যাচ্ছেন। তাছাড়া এখানে আসার জন্য ট্রাম নেটওয়ার্ক পর্যন্ত আছে। এখানে আমি দাঁড়িয়ে
একদম এই পাশ দিয়ে প্রশস্তভাবে মারমারা সাগরকে দেখতে পাচ্ছি। ইস্তানবুলের যে ইউরোপিয়ান সাইটগুলো আছে ওখানে প্রচুর মানুষ দিয়ে কিন্তু কোন ঠাসা থাকে, একদম ওই যে লোকাল যে ব্যাপারটা, একটা শহরের নিজস্ব মানুষজন তারা যেসব জায়গাগুলোতে বেশি যাতায়াত করে সেই ভাবটা ওখানে ফুটে ওঠে না, মনে হয় একদম পর্যটক দিয়ে একটু গিজগিজ করছে। এখানে এসে সত্যিকার অর্থে আপনি এই যেসব বাঁধানো পাড় ধরে, কিছুটা প্রাকৃতিক কিছুটা কৃত্রিম, এখানকার পাড় ধরে ধরে আপনি যে হাঁটছেন, এখানকার ছোট ছোট যে শহরের দৃশ্যপটগুলো ভেসে উঠছে, আর এখানে সমুদ্রের পানির যে এখানে বাড়ি খাওয়ার আওয়াজগুলো শুনতে পাচ্ছেন, সব কিছু মিলেমিশে একটা চমৎকার অনুভূতি কাজ করবে। ধরেন যদি সময় পান ইস্তানবুলে আসলে এখানে এসে পৌঁছতে একটু সময় লাগবে, তো সেটা হিসাব করে আপনি যদি পারেন এশিয়ান সাইডে বেড়াতে এসে মোডাতে এসে যাবেন। হ্যাঁ, মোডাটা খুব ভালো একটা চমৎকার জায়গা। একটা জিনিস জানিয়ে রাখছি, এখানে কিন্তু খাওয়া দাওয়ার যথেষ্ট ব্যবস্থা আছে এবং ওই পাশ দিয়ে হাঁটা পথ আছে, একটা পিয়ার আছে, ওই যে লোকজন ওখান দিয়ে মাঝখানে সেতুর মতন ওখান দিয়ে হেঁটে হেঁটে কিন্তু দৃশ্যপট দেখছে। এখন একটা সূর্যাস্তের ভাগ চলছে, দেখেন একসাথে কতগুলো বিড়াল, এই দেখেন, এই যে বিড়াল বিড়াল, ওই পাশে বিড়াল, মামনের সামনে ওদিক দিয়ে বিড়াল দাঁড়িয়ে আছে, এমনকি এরা একটু রাগারাগি করছে নিজেদের ভিতরে। তার পাশাপাশি চারপাশ দিয়ে আমরা অনেক অনেক বিড়ালকে দেখতে পাচ্ছি, ওই যে বিড়াল ঘুরছে। আমি এই মুহূর্তে ভূপৃষ্ঠের তলদেশে থাকা একটা চমৎকার সিস্টার্নে বেড়াতে এসেছি। আমি একটু ঐতিহাসিক প্রেক্ষাপটে আপনাদেরকে ফেরত নিয়ে যেতে চাচ্ছি। একটা সময় কনস্ট্যান্টিনোপল একটা গ্রিক নগরী ছিল, সে নগরী হিসেবে তার নাম ছিল বাইজেন্টিয়াম বা বিজান্টিয়ন, এরকম কিছু একটা নামে ডাকা হতো। সে বাইজেন্টিয়ামকে সম্রাট সেপ্টিমিয়াস সেভেরাস অগাস্টা অ্যান্টোনিনা নামের একটা শহরে নামকরণ করেছিলেন। ওনার নিজের পুত্রের নামে এটাকে কিন্তু নামকরণ করেছিলেন। উনি আসলে 196 সালে এই গ্রিক শহরটাকে জয় করে নিয়েছিলেন এবং তখন থেকে গ্রিক শহর কিন্তু রোমান শহরে পরিণত হয়ে গেল। এবং রোমান শহর হওয়ার পর থেকে রোমানদের বিভিন্ন রকমের স্থাপনা একের পর এক তৈরি করা শুরু হচ্ছিল। রোমানদেরই এক রকমের স্থাপনা বলা যেতে পারে কিন্তু সিস্টার্নগুলোকে। তবে আমি এই মুহূর্তে যে সিস্টার্নে আছি, এই সিস্টার্নটার বয়স আরেকটু নতুন, অর্থাৎ প্রায় 1600 বছর পুরানো সিস্টেম। সম্রাট সেপ্টিমিয়াস সেভেরাসের পরে কয়েকজন সম্রাট যাবার পরে এক পর্যায়ে একজন রোমান সম্রাট কনস্ট্যান্টিন খ্রিস্ট ধর্ম গ্রহণ করার পরে পৌত্তলিক নগরী রোম থেকে রাজধানীকে সরিয়ে এনে পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী করে ফেললেন কনস্ট্যান্টিনোপলকে। এবং তখন থেকে কনস্ট্যান্টিনোপলে একের পর এক আপনি সিস্টার্ন বলেন, এটা সেটা বলেন, অনেক কিছু কিন্তু বানানো শুরু হয়ে যাচ্ছিল বেশি পর্যায়ে। এভাবে কেটে গেল প্রায় 1 শতাব্দীর কাছাকাছি সময়। এক পর্যায়ে সম্রাট থিওডোসাসের রাজত্ব আসলো। সম্রাট থিওডোসাস প্রথম যেমন ছিলেন, দ্বিতীয় ছিলেন। তো সম্রাট দ্বিতীয় থিওডোসাসের আমলে 400 সালের পরবর্তী কালগুলোতে তিনি এখানে কিন্তু এই সিস্টেমটাকে তৈরি করিয়ে নিয়েছিলেন। হয়তো সে সময় একাধিক সিস্টেম তৈরি হয়েছে, তবে এই সিস্টেমটা সরাসরি সম্রাট দ্বিতীয় থিওডোসাস তৈরি করে নিয়েছিলেন। অর্থাৎ এই সিস্টেমটার বয়স আছে প্রায় 1600 বছরের কাছাকাছি। দর্শক, রোমান আমলগুলোতে সে কনস্ট্যান্টিনের আমল থেকে বলেন বা তার আগের আমল থেকে বলেন, বাইরে থেকে কিন্তু বিভিন্ন রকমভাবে পানিকে প্রবাহিত করা হতো শহরের ভেতরে, এবং শহরের ভেতরে বৃষ্টির পানি সহ বিভিন্ন রকমের পানি ধরে রাখার ব্যবস্থা করা হতো। এমনকি অ্যাকোয়াডাক্ট অফ ভ্যালেন্স নামের একটা চমৎকার অ্যাকোয়াডাক্ট আছে, সেই অ্যাকোয়াডাক্ট দিয়ে পানি কিন্তু টেনে এনে এই যে সিস্টেমটা আছে থিওডোসাসের সিস্টেম, সেই সিস্টেমে কিন্তু প্রবাহিত করা হতো। দর্শক, ইস্তানবুল শহর, যেটা প্রাক্তনকালে কনস্ট্যান্টিনোপল বলে পরিচিত ছিল, সেই শহরে 100-র উপরে সিস্টেম ছিল। কোনো কোনো ক্ষেত্রে বলা হয় 150-র কাছাকাছি সিস্টেম ছিল।
এই মুহূর্ত পর্যন্ত এখানে 80টার মতন সিস্টেম কিন্তু বাকি আছে। তার ভিতরে কিছু কিছু সিস্টেম আপনি বিনামূল্যে ঘুরে দেখতে পারেন, কিছু কিছু সিস্টেম আপনি টিকিট কেটে ঘুরতে পারেন। আমি ইচ্ছা করে আপনাদেরকে একটা অপরিচিত সিস্টেমে বেড়াতে নিয়ে আসলাম। এটা বিনামূল্যে ঘোরা যায় না, এটা 650 তুর্কি লিরা করে আমাদেরকে টিকিট কাটতে হয়েছে। বাংলাদেশি টাকায় জনপ্রতি 2000 টাকার কিছু বেশি পড়েছে। তার বদৌলতে আমরা এত অসাধারণ একটা চমৎকার রোমান আমলের নকশা করা সিস্টেমকে দেখতে পাচ্ছি। এসব সিস্টেম রোমানদের পতনের পরে ওসমানীয়রাও কিছুকাল ব্যবহার করেছিলেন, পরে আস্তে আস্তে কালের গর্ভে বিলীন হয়ে গিয়েছিল। বর্তমানকালে পর্যটকদেরকে আবার এসব সিস্টেম ঘুরে দেখার সুযোগ দেওয়া হচ্ছে। ইস্তানবুলে একটা সুন্দর সকালে আমাদের হোটেল রুমে নাস্তার টেবিলে বসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মূলত নাস্তার টেবিল বলতে আমাদের হোটেল রুমে যে সাইড টেবিলটা থাকে, যেখানে আপনার টেলিভিশন এসছে, সাথে জিনিসপত্র রাখার ব্যবস্থা আসছে, এখানে ওনারা নাস্তাটা দিয়ে যান। নাস্তা দিলে আমরা এখানেই বসে খাওয়া দাওয়া করি। নাস্তার আইটেমগুলো দেখাই দিচ্ছি। দেখেন কয়েক পদের চিজ এসছে, ডিম এসছে, মাংসের পদ বলতে খুব হালকা পাতলা অল্প একটু কিছুই এসছে, তবে চিজগুলো খেয়ে খুব শান্তি পাওয়া যায়। সাথে করে ওনারা কিন্তু রুটি দিয়ে যান। আর রুমে চা কফির স্টেশন তো আছেই, সেগুলো আমরা কাজে লাগাতে পারছি। জানিয়ে দিচ্ছি আমরা কোন হোটেলে আছি। এবার আমরা এসে উঠেছি সিকে সুলতান আহমেদ হোটেল। আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন সিকে হোটেল ইস্তানবুল, সিকে সুলতান আহমেদ হোটেল, বিভিন্ন নামে কিন্তু এটাকে সার্চ করে পাওয়া যায়। একদম সুলতান আহমেদ চত্বরে। আমি গতবারও যেই হোটেলে ছিলাম, আমি একদম 2023 সালের কথা বলছি, তারই কাছাকাছি কোনো একটা জায়গায় সুলতান আহমেদ চত্বরে আমরা এখানে এরকম একটা রুম নিয়েছি। আমি যে রুমটা দেখাই দিই, দুজন থাকার মতন বিছানা এসছে, আর আপনার সাজসজ্জা খারাপ না, ওয়াশরুমটা যথেষ্ট পরিমাণে বড় এসছে। এটুকু বলে দিচ্ছি রাত প্রতি আমরা কত খরচ করেছি। বাংলাদেশি টাকায় 4700 টাকা রাত প্রতি আমাদের খরচ পড়েছে। এখন তো আসলে ডলার রেটটা প্রতিনিয়ত ওঠানামা করে, আমি বাংলাদেশি টাকা দিয়ে বললাম, কারণ ডলার আমি হয়তো ভিডিও ছাড়তে ছাড়তে রেটটা পাল্টে যেতেও পারে। আর আমি যখন বেড়াতে এসেছি তখন বাংলাদেশি টাকার বিপরীতে তুর্কি রেট যদি বলি, তাহলে 1 তুর্কি লিরা সমপরিমাণ 3.5 বাংলাদেশি টাকা করে পড়ছে যখন আমি বেড়াতে এসেছি। অর্থাৎ 2025 সালের একদম শুরুর ভাগটাতে আমি এসেছি, জানুয়ারি মাসের শেষ নাগাদ আমি তুরস্কে বেড়াচ্ছি। আর ইতিমধ্যে আমি ইস্তানবুল কার্ড কিনে নিয়েছি, যে ইস্তানবুল কার্ড কিনতে 130 তুর্কি লিরা পড়ে গিয়েছে, প্রায় 450 টাকার আশেপাশে পড়ছে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে। আমার কাছে কিন্তু পুরানো ইস্তানবুল কার্ড ছিল, তবে পুরানো ইস্তানবুল কার্ডগুলো আমার কাছে কয়েকটা ছিল, 2018-19 সালের কার্ডগুলোর কথা বলছি। পরবর্তীতে যখন এসেছি তখন কিন্তু আমি গাড়িতে চড়ে বেশি ঘোরাফেরা করেছি, তাই তখন আর ইস্তানবুল কার্ড কেনা হয়নি। তো এই মুহূর্তে ইস্তানবুলে আপনার 27 মামুন 27 না নাকি কত করে পড়ছে? 27 লিরা করে পড়ছে একটা ট্যাপে। আমরা এখান থেকে ট্রামে উঠলে, আমরা ইতিমধ্যে অনেক ট্রাম জার্নি করেছি, তো ট্রামে উঠলে একটা ট্যাপ করলে 27 করে পড়ে। আর একটা এরকম ইস্তানবুল কার্ড দিয়ে কিন্তু আপনারা 5 জন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তো দেখা যাচ্ছে আমরা একটা কার্ড দিয়ে আমি আর মামুন আমরা দুজনই ব্যবহার করে নিচ্ছি। তো এখন নাস্তা সারতে হবে, নাস্তাটা আমরা আরাম করে সারি, তারপরে বাইরে বেরিয়ে যাচ্ছি। কি রে, খাচ্ছিস না কেন? খেতে বস। সারাদিন মোবাইল গুতাতে হবে? বড় ভাইয়ের জন্য অপেক্ষা করি। বড় ভাইয়ের জন্য? বড় ভাই তো ব্লগে কথা বলছিল। এই যে চিজ, আমরা দেখা যায় ওরা এরকম চামচ দিয়ে গেলেও
হাতে হাতেই খাই, হাতে খেতেই ভালো লাগে। এই রুটিগুলো দেখা গেছে একটু ঠান্ডা হয়ে যায়, তো আমরা কি করি ওই রুটির বাক্সটা আসলে ওদিকে যে হিটার আসছে ওই হিটারের উপরে দিয়ে দিই, তাহলে একটু গরম হয়ে যায় আর কি। কত কিছু দিয়ে দিই। কেমন লাগে ওদের ব্রেকফাস্ট? প্রিয় দর্শক, আমরা ইস্তানবুলের অপূর্ব জলপথের দৃশ্য দেখতে দেখতে এই মুহূর্তে টাকসিম স্কোয়ারের দিকে উবার ধরে আগাচ্ছি। 600 লিরা আমাদের খরচ পড়ছে, বাংলাদেশি টাকায় 2100 পড়েছে। জলপথের উল্টো দিকে তাকালেই কনস্ট্যান্টিনোপলের পুরানো সামুদ্রিক প্রাচীর চোখে পড়ছে। এ প্রাচীর 8 কিলোমিটারের কিছু বেশি লম্বা ছিল। আসেন চলতে চলতে অন্য কিছু ট্যাক্সি খরচও জেনে নিই। প্রথম দিন সুলতান আহমেদ থেকে প্রাচীরের তপকাপি অংশে যেতে ট্রাম ব্যবহার করেছি, তবে সেখান থেকে এদির্নে কাপি অংশে যেতে 200 লিরা ভেঙেছি। আগের দিন মোডা থেকে হোটেল ফিরতে 1000 লিরা উবার ভাড়া দিয়েছি। জানিয়ে রাখছি, গত কয়েক বছর তুরস্কের মুদ্রার প্রচণ্ড অধপতন চলছে, তাই 2 থেকে 4 মাস যেতে না যেতেই তুর্কি লিরার বিনিময় হার প্রতিনিয়তই অনেকটা কমে আসছে। Sen değil. প্রিয় দর্শক, ইস্তানবুলের সবচেয়ে জনপ্রিয় চত্বরগুলোর একটি টাকসিম স্কোয়ার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, ইস্তানবুলে আজকে জুম্মার দিন। আপনারা সাধারণত ইউটিউবে আমাকে জুম্মার দিনগুলোতে পর্ব ছাড়তে দেখেন। আজকে জুম্মার দিনে আমার পিছে থাকা যে টাকসিম মসজিদটা আছে, এই মসজিদটা যথেষ্ট নতুন। 2017 সালে নির্মাণ কাজ শুরু হয়ে 2021 সালে এর উদ্বোধন করেছিলেন বর্তমান প্রেসিডেন্ট জনাব রিচেপ তাইয়েপ এরদোয়ান। সেই মসজিদে আমরা আশা করছি আজকে জুম্মার নামাজটা আদায় করব। দর্শক, টাকসিম স্কোয়ার কিন্তু জমজমাট দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আসলে জুম্মার মুহূর্তে মানুষ একটু কমে গিয়েছে। মূলত টাকসিম স্কোয়ারে যে অলিগলিগুলো আছে সেখান দিয়ে অনেক মানুষজন ভিড় করে থাকে। আসেন আমরা আপাতত মসজিদের দিকে যাই, জুম্মার নামাজ শেষ করি, পরবর্তীতে আমরা টাকসিম স্কোয়ার ঘুরে দেখছি। দর্শক, তুরস্কে একটা জনপ্রিয় খাবারের পদ হচ্ছে মেনেমেন, এবং এই মেনেমেন খাওয়ার জন্য একটা জমজমাট চমৎকার এবং খুবই বিখ্যাত রেস্তোরাঁ হচ্ছে লাদেস মেনেমেন। এই রেস্তোরাঁটাকে আপনারা পেয়ে যাবেন হচ্ছে টাকসিম স্কোয়ারে। আমাদের মতন যারা আন্তর্জাতিক পর্যটক তারা সকলে এটার ব্যাপারে জানে কম, লোকালরা খুব ভালো জানে। তো এটা মনে হচ্ছে অনেক আগে থেকে, দেখেন 1969 সাল থেকে চলছে, খুব পুরানো একটা রেস্তোরাঁ। ডিম দিয়ে বানানো হয় মেনেমেনের রেসিপি, খুব মজা। মনে হচ্ছে কি আমি এক পদের যেন পাস্তা ধাঁচেরই কিছু খাচ্ছি, আবার পাস্তাও না, মানে ডিমের সাথে কি কি জানি মিলে খুব মজা একটা স্বাদ তৈরি হচ্ছে। একটু চিজও দিয়েছে ভেতরে, ভালো লাগছে। দেখেন আমরা নিয়েছি সসেজের রেসিপি, হ্যাঁ সসেজ দেওয়া আছে এটাতে। আর একটা নিয়েছি, এটা হচ্ছে শুধু চিকেন দিয়ে, মামুনের জন্য চিকেন দিয়ে নিয়েছি, তবে আমরা ভাগ করে করে খাবো আর কি। সসেজ ভার্সন আর চিকেন ভার্সন, খুব মজা। দামটা বলি 290 তুর্কি লিরা করে, তো আপনার বাংলাদেশি টাকায় 1000 টাকার আশেপাশে এক একটা মেনুর দাম পড়ে যাচ্ছে। এখন পর্যন্ত কোনো ড্রিঙ্কস কিছু অর্ডার করে নিই, হয়তো করতেও পারি। মামুন খাওয়া শুরু কর, খেয়ে বল কেমন লাগে। কেমন লাগে তোর? ভালো, একটু লবণ কম মনে হচ্ছে। লবণ কম তোরটা? আমি দেখি এখান থেকে চেখে দেখি। আসলে ওরটাতে লবণ একটু কম মনে হচ্ছে, আর আমি যেটা খাচ্ছি এটা কিন্তু আপনার লবণ টবণ ভালোই আছে। খেয়ে দেখ, এটা নে। কেমন এটা? এটা মজা না বেশি? এটা একটু লবণ কম। আচ্ছা লবণ চেয়ে নেওয়া যাবে। দেখে যে টেবিলে আছে, ভালো লাগছে। দেখেন তাদের ওনাদের বসার জায়গা কিন্তু যথেষ্ট ভালো, আর লিমিটেড সিটিং আর কি। অনেক সময় যদি ভিড় থাকে বেশি, তাহলে আপনাকে বাইরে দাঁড়াতেও হতে পারে।
পুরো ইস্তানবুলে তাকসিম স্কোয়ারের মতন এতটা জমজমাট চত্বর আর যেন দ্বিতীয়টি নেই। এমনকি পুরো ইস্তানবুলের সবচেয়ে ঐতিহাসিক স্থাপনা সম্বলিত যে অঞ্চলটা সুলতান আহমেদ, সেখানেও আপনি একসঙ্গে অনেক সময় এতটা মানুষের ভিড় দেখতে পাবেন না। তাকসিম স্কোয়ার বিদেশি দেশি সকল পর্যায়ের মানুষজন এখানে ভিড়ে, এখানে কিন্তু কেনাকাটা করে, খাওয়া দাওয়া করে। এটা রীতিমতন একটা জমজমাট শপিং ডিস্ট্রিক্ট। দর্শক, আমি এখান থেকে হাঁটতে হাঁটতে যদি ঘুরে যাই, দেখতে পাচ্ছি তাকসিম স্কোয়ারের বিখ্যাত ট্রামটা চলছে। এই ট্রামটার সঙ্গে মানুষজন ছবি তুলতে খুবই পছন্দ করে। দেখেন আমার চোখের সামনে দিয়ে ট্রামটা কিন্তু পার হয়ে যাচ্ছে। দেখতে অনেকটা ট্যুরিস্ট স্পটের সত্যিকারের আমেজ যেন এখানে ফুটে উঠছে বলে মনে হচ্ছে। আমরা তাকসিম স্কোয়ারটা এই মুহূর্তে কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখি। আজ থেকে প্রায় 350 বছর আগের কথা। ওসমানী শাসক সুলতান প্রথম মাহমুদ শহরে নতুন পানি বন্টন ব্যবস্থার প্রণয়ন করছিলেন। তাকসিম এলাকায় শহরের মূল ডিস্ট্রিবিউশন হাব বসানো হলো, অর্থাৎ কেন্দ্রীয় জলাধার থেকে পানি তাকসিম থেকে শহরের বিভিন্ন প্রান্তে পৌঁছাবে। তুর্কি স্বাধীনতা পেল প্রজাতন্ত্রী রাষ্ট্র হিসেবে, আর তারই স্মৃতি রক্ষার্থে স্মৃতিস্তম্ভ তোলা হলো আজকের রিপাবলিক স্কোয়ারে। রিপাবলিক স্কোয়ার আর তাকসিম স্কোয়ার দুটোই রীতিমতন সমার্থক, তবে বিশাল তাকসিমের ইস্তিকলাল স্ট্রিট পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। এই সড়ক ধরে সারি সারি ব্র্যান্ডের দোকানপাট পাবেন, আর এক একটা গলিতে খাওয়া দাওয়ার আয়োজন মন মাতানো। তাকসিম হলো ইস্তানবুলের রমরমা বিনোদন কেন্দ্র। এটি বেশ উৎসব মুখর থাকে রাতে। দর্শক, গ্র্যান্ড বাজারকে দেখতে পাচ্ছি লোকে লোকারণ্য একটা জায়গা। এটা পুরো পৃথিবীর সবচেয়ে প্রাচীন কভার্ড শপিং মলগুলোর একটা। সে 1455 সালে নির্মিত হয়ে এই সমগ্র গ্র্যান্ড বাজার অঞ্চল জুড়ে এখন অবধি প্রচুর পরিমাণে কেনাকাটা খাওয়া দাওয়ার দোকানপাট কিন্তু রয়ে গেছে। প্রিয় দর্শক, আপনারা যদি গ্র্যান্ড বাজার অঞ্চলে বেড়াতে আসেন, অবশ্যই চেষ্টা করবেন বিকেলের ভিতরে যেন আসেন, কারণ সন্ধ্যা নাগাদ কিন্তু এটাকে বন্ধ করে দেওয়া হয়। ইস্তানবুলের ফাতি ডিস্ট্রিক্টে গ্র্যান্ড বাজার আন্তর্জাতিক পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। 61টি অলিগলি ধরে 4000-এর বেশি দোকানপাট আছে আজকের গ্র্যান্ড বাজারে। তবে 450 বছর আগেও এ বাজারে 3000-এর বেশি দোকানপাট থাকার লিখিত প্রমাণ আছে। বিভিন্ন রকমের কার্পেট, অলংকার, সিরামিক্স, মশলা, উপহার সামগ্রী এবং খাওয়া দাওয়ার দোকানপাট পাবেন এই বিরাট সুলতানি মার্কেটে। দর্শক, ইস্তানবুল পর্ব এখানেই শেষ। ইস্তানবুল সফর শেষ করে নতুন আরেকটা দেশে চলে এসেছি। স্বাভাবিকভাবে ভিন্ন ভিন্ন দেশ থেকে ভিন্ন ভিন্ন পর্ব আপলোড হতে থাকবে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এমন আরও ভিডিও দেখার জন্য এই চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এবং এই ভিডিওটাতে লাইক দিয়ে সাথে থাকতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।